সীমান্ত জেলাগুলোতে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু। একদিনে মারা গেলেন আরও 10 জন। উচ্চ সংক্রমণ থাকায় নওগাঁর 2টি এলাকায় বিশেষ লকডাউন। বিকেলে বসছে আগামী অর্থবছরের বাজেট অধিবেশন। কাল উত্থাপন। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। একদিনের বৃষ্টিতেই রাস্তা খারাপ। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস প্রক্রিয়া শুরু করতে সময় লাগলো 6 ঘন্টা। পূর্ব প্রস্তুতির ঘাটতি, প্রশ্নে নেই সদুত্তর। এবং ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের দেখভালের দায়িত্বে যুক্ত হলো জাতিসংঘ। করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসায় প্রতিনিধি দল। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। গত 24 ঘন্টায় সীমান্তের 8টি জেলায় মারা গেছেন 10 জন। এছাড়া মোংলা বন্দরে মৃত্যু হয়েছে আরও 2 জনের। একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায় 65%। এদিকে জেলা প্রশাসন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর জেলাকে 1 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। সার্বিকভাবে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ। ভারত সীমান্তবর্তী দেশের 8 জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়েই চলেছে। অধিক সংক্রমিত জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, রাজশাহী, যশোর থেকে ধীরে ধীরে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। রাজশাহী অঞ্চলে করোনা রোগী মৃত্যুর সংখ্যা কমছেই না, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে রোগীদের। গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 21 জন। এ নিয়ে শুধু রাজশাহীতে 220 জন রোগী ভর্তি আছেন। হাসপাতালের 17টি আইসিইউতে সবকটিতে রোগী ভর্তি আছেন। রোগীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে হাসপাতালের মেঝেতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সিট না থাকার জন্য আমি গতকাল পর্যন্ত রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছি, কিন্তু কোনো ইউনিটে আমি ভর্তি করতে পারিনি। আর করোনা কেবিনে, করোনা ওয়ার্ডে সিট নাই, অবশ্যই সিট বাড়ানো উচিত। কিছুটা তো অ্যালার্মিং অবশ্যই। সঠিক সিদ্ধান্তটা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই সঠিক সময় করতে না পারি, এর পরবর্তী ইফেক্টটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে শঙ্কিত জেলাবাসী। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে ভবিষ্যতে দেখা যাবে আমাদের যে বর্তমান যে সিচুয়েশন আছে এটা থেকে আরও দ্রুত বেড়ে যেতে পারে। আমরা চাই যে প্রশাসন সঠিক ব্যবস্থা নিক, তাহলে আমাদের যেন অদূর ভবিষ্যতে যেন বার্ডেন হয়ে না যায়, সেটাই আমরা কামনা করি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর এলাকা হওয়ার জন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। 31/5 তারিখ পর্যন্ত সেখানে RT-PCR পজিটিভিটি রেট হলো 34%। ঠিক আছে, তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে। নাটোরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর প্রধান বাণিজ্যিক এলাকা কানাইখালী মাঠ থেকে আলাইপুর মার্কার মসজিদ এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরে প্রবেশের 4টি পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে প্রশাসন। এছাড়া করোনা ঊর্ধ্বগতি রোধে সচেতনতায় চলছে মাইকিং। ব্লক যেটা করছে এটা অনেক ভালো করছে, আমাদের জন্য, সবার জন্য ভালো। আমাদের 2 নম্বর 3 নম্বর যে ওয়ার্ড, যেখানে করোনা সংক্রমণের হার বেশি, সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিংয়ের ব্যবস্থা করেছি। নতুন করে সংক্রমিত হয়ে পড়েছে ভারতের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার পৌঁছেছে 32 ভাগে। এটা উদ্বেগের বিষয়। এই জন্য আমরা মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি এবং আমরা এই কার্যক্রমগুলো জোরদার করছি। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 36 জন রোগী ভর্তি হয়েছেন। একই অবস্থা সীমান্তবর্তী আরেক জেলা যশোরেও। গত 24 ঘন্টায় এই জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সংক্রমণের হার ঠেকেছে 21%। সেই সাথে যশোরে করোনায় ভারতীয় ধরন শনাক্ত হয় জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি একমাত্র আমাদের সংক্রমণ রোধ করার জন্য সংক্রমিত রোগীগুলি আছে সেগুলিকে আমাদের কন্ট্রাক্ট ট্রেসিং করছি। মোংলাতেও করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 65%। এই পর্যন্ত জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে ভারতীয় ট্রাক চালক ও সহযোগীরা। তাদের এই অবাধ চলাচলে শঙ্কিত স্থানীয়রা। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, গেল এক সপ্তাহ ধরেই কিন্তু ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ জেলাবাসীকে অনেকটা শঙ্কিত করে রেখেছে এবং এই পরিস্থিতিতে কিন্তু আজকে দুপুর 2:30টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিদ্ধান্ত বসে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সিদ্ধান্ত অনুযায়ী আজকে রাত 12:01 থেকে তারা আগামী 9 জুন পর্যন্ত নওগাঁ সদর পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলাকে বিশেষ লকডাউন ঘোষণা করেছে এবং এই লকডাউনের মধ্য দিয়ে কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিয়ন্ত্রণের তারা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে এবং এর মধ্যে কিন্তু তাদের যে মূল বিষয় কাঁচামালের ক্ষেত্রে তারা একটা শিথিলতা জানিয়েছে যে বেলা দুপুর 2:30টা পর্যন্ত কাঁচামাল কেনাবেচার একটা সুযোগ থাকছে। অন্যদিকে কিন্তু সকল প্রকার যান চলাচল এই দুইটি পৌরসভা এবং নিয়ামতপুরে বন্ধ থাকবে। তবে এই পরিস্থিতিতে কিন্তু জেলার সংক্রমণ পরিস্থিতি কিন্তু আগামী আরো 2-1 দিনের মধ্যে যে বৃদ্ধি তা কিন্তু সংক্রমণ কমে আসবে এমন প্রত্যাশা করছে জেলার যারা স্বাস্থ্য বিভাগ থেকে প্রশাসনের কর্মকর্তারা। তবে গেল এক সপ্তাহের রেকর্ড কিন্তু জেলার সার্বিক চিত্র ঊর্ধ্বগতি এবং জেলার 4টি সীমান্ত পয়েন্ট রয়েছে। এই সীমান্ত পয়েন্টগুলোকে কিন্তু তারা বিশেষ নজরদারির আওতায় এনেছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, এটি আজকে তারা জানিয়েছে। তো আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এই লকডাউনের পরিস্থিতির উপর পরবর্তী কর্মসূচি তারা আবার নিবে এমন কথা জেলা প্রশাসনের এই সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হারুন রশিদ জানিয়েছেন। তো এই পরিস্থিতি কিন্তু সার্বিক চিত্র কিন্তু গেল এক সপ্তাহে আকস্মিক করোনার যে ঊর্ধ্বগতি তা কিন্তু অনেকটাই জেলার সামাজিক সচেতনতা এবং সড়কের যান চলাচল সহ বিভিন্ন কর্মসূচির উপর কিছুটা বিধি নিষেধের দাবি জানিয়ে আসছিল স্থানীয় সুশীল সমাজ এবং সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে কিন্তু আজকের এই সিদ্ধান্ত এসেছে বলতে জেলা প্রশাসন। তো পরিস্থিতি কোন দিকে আগামী পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তারা আবার এই দিক নির্দেশনা। জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে বিকেলে। কাল অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। করোনা মহামারীর কারণে এবারের বাজেট অধিবেশন চলবে 12 কার্যদিবস। আগামীকাল বিকেল 3টায় বাজেট প্রস্তাব ও অর্থবিল উত্থাপন করা হবে। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যদের সাধারণ আলোচনা শেষে 30 জুন বাজেট পাশ হবে। সংসদ সচিবালয় সূত্র জানায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের এভিয়েশন খাত। টিকে থাকতে আসন্ন বাজেটে আগামী 2 বছরের জন্য বিমানবন্দরের সব ধরনের চার্জ মওকুফ করার পাশাপাশি যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বিমান সংস্থাগুলো। এছাড়া বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ এবং পরিচালন ব্যয় মেটাতে স্বল্প সুদে ঋণ চায় এয়ারলাইন্সগুলো। হাজিরা শিউলির রিপোর্ট। করোনার প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে না উঠতেই দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সংকটে পড়ে দেশীয় বিমান পরিবহন খাত। এমন প্রতিকূল অবস্থায় কঠিন হয়ে পড়েছে টিকে থাকার লড়াই। করোনায় সীমিত আকারে ফ্লাইট চলায় ব্যাপক লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। অধিকাংশ উড়োজাহাজ অলস বসে থাকলেও ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় মেটাতে গিয়ে বাড়ছে দায় দেনা। অস্তিত্ব বাঁচাতে আসন্ন বাজেটে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রুটেও কমপক্ষে 2 বছরের জন্য সব এভিয়েশন চার্জ মওকুফ এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চান বিমান সংস্থার কর্ণধাররা। আমার এয়ারলাইনের ব্যাপারে বলতে পারি 2 থেকে 250 কোটি টাকার দেনার মধ্যে আমরা পড়ে গেছি। এই সংকট থেকে উত্তরণ করতে হয়, আমাদের ফাইন্যান্সিয়াল প্যাকেজ দিতে হবে। স্বল্প সুদে ব্যাংক থেকে যেন আমরা ঋণ পাই। আমাদের অপারেশনাল কস্টের প্রায় 30% হলো স্পেয়ার পার্টসের পিছনে খরচ হয়ে যায়। ট্যাক্স গাইড অনুযায়ী শূন্য শুল্কে যেন আমরা আমাদের যন্ত্রাংশ সার্ভ করতে পারি। 2 বছর আপনি যেটা ল্যান্ডিং পার্কিং চার্জেস, তারপরে আপনার রেন্টাল, এগুলি তো সব বন্ধই ছিল প্রায়, এবং ওটা মওকুফ করা হোক অ্যাটলিস্ট 2 বছরের জন্য। এয়ারলাইন্সগুলোকে টিকিয়ে রাখতে উড়োজাহাজের জ্বালানির ওপর অতিরিক্ত কর প্রত্যাহার এবং অ্যারোনটিক্যাল চার্জ সহনীয় করার তাগিদ দিলেন বিশ্লেষকরা। এভিয়েশন ফুয়েলের দাম অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি, দাম কমানোর ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভ কনসিডারেশনে থাকলে সেটা এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আর বিমান সংস্থাগুলোর ক্ষতির কথা বিবেচনা করে চার্জে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। নীতিগতভাবে আমরা আলোচনা করেছি এবং বিবেচনায় নিয়েছি যে তাদের যে ক্ষতির
সবটা বিবেচনা করে ভবিষ্যতে যদি কোনো ছাড় দেওয়া সম্ভব হয় আমরা ওইটা চেষ্টা করব। বর্তমানে দেশের বিমান পরিবহন ব্যবসার 70% বিদেশি এয়ারলাইন্সের দখলে। সংশ্লিষ্টদের মতে নীতি সহায়তা না পেলে রুগ্ন হয়ে পড়বে দেশি বিমান পরিবহন খাত। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। একদিনের বৃষ্টিতেই রাস্তা খারাপ, তাই ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস প্রক্রিয়া শুরু করতে 6 ঘন্টা সময় লাগে। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়িতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, নির্ধারিত সময়ের প্রায় ঘন্টা 6 পরে হলেও খালাস প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যেটি গত সংবাদে আমরা দেখিয়েছিলাম। এই মুহূর্তে যেটি দেখছি যে খালাস শেষে কিন্তু এই গাড়িটি যে রাস্তার কথা নিয়ে কথা হচ্ছিল বা যে রাস্তার নিয়ে সংশয় ছিল সেটি পাশ কাটিয়ে বিকল্প পথ দিয়েই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ এই মেট্রো রেলের দ্বিতীয় কোচের সেটের প্রথম যে কোচটি সেটি কিন্তু এইমাত্র দেখতেই পাচ্ছেন যে দিয়াবাড়ির ডিপোর ভিতরে, দিয়াবাড়ির ডিপোর অভ্যন্তরে প্রবেশ করছে। এবং এখান থেকেই আসলে দিয়াবাড়ির ডিপোর অভ্যন্তরে যে নিয়ে যাবে, এখান থেকে কিন্তু ডিপোর মধ্যে ক্রেনটি যে প্রক্রিয়ায় আসলে তোলা হয়েছিল সেই একই প্রক্রিয়ায় সেটিকে নামানো হবে। এবং আমরা দেখেছি যে খুবই সতর্কভাবে এই প্রক্রিয়াটি, গতবার প্রথম যখন সেটটি আসে সেক্ষেত্রেও দেখেছি যে যেন একদম স্পর্শ না লাগে, অর্থাৎ কোচের বডিতে যেন স্পর্শ না লাগে এমন প্রক্রিয়া মেনেই কিন্তু আসলে তারা যে উঠা নামানোর যে প্রক্রিয়া বা খালাসের প্রক্রিয়াটা সম্পন্ন করেন এবং সেই হিসেবেই কিন্তু এটি এখানে রাখা হবে। এবং আজকের দিনে প্রথম দিনে দুটি বগির যে দুটি সেটের যে দুটি কোচ নামানো হবে আজকে, এবং বাকি যে 4টি থাকবে সেই 4টি আসলে আগামীকালকে নামানো হবে। সেক্ষেত্রে আসলে তারা বলছেন আজকে প্রথম দিনে কিছুটা বিলম্বিত হলেও নির্ধারিত সময় অর্থাৎ 2 দিনের মধ্যেই কিন্তু তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন। তাহলেই আসলে দুটো কোচের যে দুটো সেট সেই সেট কিন্তু প্রস্তুত হয়ে যাবে এবং নিয়ম অনুযায়ী সেটি 19টি ধাপে সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে তারপরে ট্রেনের ট্র্যাকে তোলা হবে, তারপরে আসলে সেখানে ট্রায়ালের যে আনুষ্ঠানিকতা সেগুলো সারা হবে। এবং এরপরে আগামী এই মাসেরই জুনেরই 13 তারিখে 3 নম্বর কোচটি জাপানের ওবে বন্দর থেকে এখানে এসে পৌঁছানো রওনা দেওয়ার কথা রয়েছে 3 নম্বর কোচটি, এবং যেটি আসলে জুলাই নাগাদ পৌঁছাবে। এবং এইভাবেই পর্যায়ক্রম সিরিজে তারা বলছেন যে সিরিয়াল অনুযায়ী ডিসেম্বরের মধ্যে তারা চেষ্টা করতেছেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সবগুলো কোচ নিয়ে আসার। তবে এই যে বিষয়গুলো আজকে যে সকালবেলা যে জটিলতা হলো, এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আর না হয় সেই বিষয়ে তারা তৎপর থাকবেন এবং এই লক্ষ্যেই এই ডিপো থেকে একদম যে জেটি অস্থায়ী জেটিটি করা হয়েছে পুরো জেটি এলাকা পর্যন্ত একটি ডেডিকেটেড, অর্থাৎ এই কোচগুলো বহন করার জন্যই বাকিগুলো যেগুলো আসবে একটি নির্ধারিত রাস্তা তৈরি করে সেটি রাখা হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো দেওয়ার তথ্য। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস প্রক্রিয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। দেখছেন সময় সংবাদ। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। অন্যান্য রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের মতো ভাষান্তরে যুক্ত হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ভাষান্তর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাষান্তরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে পূর্বে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাষান্তর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর প্রোটোকল গিলিয়ান ট্রিক্স ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর অপারেশন রাউস মাজু সহ একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধিরা করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রশ্নে সেই দেশের বর্তমান সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। We fully support
বাংলাদেশ সরকার ও তাদের নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়, মাতৃভূমিতে তাদের ফিরে যাওয়াই আমাদের সকলের প্রত্যাশা। আমরা কক্সবাজার এবং ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। নিজ দেশে প্রত্যাবর্তনই তাদের স্বপ্ন বলে জানিয়েছে আমাদের। এদিকে এত বছরও রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের তুলনামূলক ভালো আগামী চাই, তাহলে নিজ ভূমিতে রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। এটা খুবই দুঃখজনক যে মিয়ানমারের পার্লামেন্টে রোহিঙ্গাদের 4 জন প্রতিনিধি আছে যারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যা খুবই হতাশাজনক। দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ ইউএনএইচসিআর এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যাবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তো গ্রেফতার এড়িয়ে দীর্ঘদিন ধরে করে আসছিলেন প্রতারণা। নিত্যপণ্য থেকে শুরু করে ফ্রিজ, টিভির মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতেন তিনি। পণ্য পাওয়ার পর কোনো টাকাই পরিশোধ করতেন না। গেল কয়েক বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের 50 কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক মশিউর রহমানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আলাদা 2টি ঘটনায় আরও 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির মিডিয়া সেন্টারের সামনে শত শত ভুক্তভোগী, তারা সবাই মশিউর রহমানের হাতে প্রতারণার শিকার। কারো 20 লাখ, কারো 50, কারো আবার কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতারক মশিউর। আফটার ডেলিভারি 30% এবং 28 দিন পরের ডেটে 70%। তো আমাদের প্রথম চেকটা পাস হয়েছে, এরপরের চেকগুলো আর পাস হয় নাই, সবগুলো চেক বাউন্স করছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে বিপুল পরিমাণ পণ্যের চুক্তি করত মশিউর। 10 থেকে 30 ভাগ টাকা অগ্রিম দেওয়ার শর্তে চুক্তি করত সে। পণ্য পাওয়ার পর পরিশোধ করত না কোনো টাকাই। চট্টগ্রামে স্টে করছিল মাত্র 1.5 মাস। 1.5 মাসে সে 17 কোটি টাকা নিয়ে চলে আসছে। তাকে গ্রেফতারের পর সিআইডি বলছে তার বিরুদ্ধে মামলা আছে 92টি। 92টি মামলা আছে এবং একটা আমরা কনভিকশন ওয়ারেন্টও আমাদের হাতে আছে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও আমাদের হাতে আছে। যে টাকার পরিমাণ আমাদের কাছে এসছে সেটা কম বেশি 50 কোটি টাকার মতো। তবে এই সংখ্যাটা কিন্তু মানে খুব দ্রুত বেড়েই চলছে। এদিকে রেলওয়ে, ব্যাংক, বিমান, কাস্টমস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের নিরীহ লোকের নিকট থেকে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির সিরিয়াস ক্রাইম টিম সরকারি, বেসরকারি, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আরও একটি প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভালো চাকরির প্রলোভন দিয়ে অফিসে ডাকার পরে তার সাথে আলাপ আলোচনা করে ভালো বেতন, সুযোগ সুবিধা এগুলো অফার করেন। প্রতারকদের হাত থেকে বাঁচতে লোভনীয় প্রলোভন থেকে বিরত থাকার পরামর্শ সিআইডির। বুলবুল রেজা, সময় সংবাদ। রাজধানীর মিরপুরে বাউনিয়া খালের উপর ভূমি মন্ত্রণালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মিরপুর 14 নম্বরের ওই খালে মেয়রের নেতৃত্বে অভিযান চালায় ডিএনসিসি। উচ্ছেদ করতে গিয়ে দেখা যায় মিরপুর 14 নম্বর এলাকায় বাউনিয়া খালের পুরো অংশ দখল করে সেখানে বহুতল ভবনের জন্য খালের নিচে ভিত তৈরি করে ওপরে বিশাল পিলার ও বিম নির্মাণ করা হয়েছে। এক্সাভেটর ও বুলডোজার দিয়ে সেসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সংস্থাটি। এ সময় মেয়র জানান, দখলদার সে দখলদারি, সে হোক ব্যক্তি কিংবা সরকারি যে কোনো প্রতিষ্ঠান। এছাড়া তিনি আরও জানান, মূলত ভূমি মন্ত্রণালয়ের রহিম নামে একজন ঠিকাদারের নেতৃত্বে ওই খাল ভরাটের পায়তারা চলছিল। এসব খাল ভরাট হয়ে যাওয়াতে অল্প বৃষ্টিতে পুরো মিরপুর এলাকা ডুবে যায় বলেও জানান মেয়র আতিক। রহিম সাহেব যিনি কন্ট্যাক্ট নিয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে, যে জায়গা দেওয়া হচ্ছে এটা অবিশ্বাসযোগ্য। ভিতরে কোনো কাজ না করে খালের উপরে নকশা বহির্ভূত গ্রেড বিম থেকে শুরু করে বেস থেকে শুরু করে সবকিছু কিন্তু যুগের পরে যুগ এখানে চলে আসছে। খালের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্ত জেলাগুলোতে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু। একদিনে মারা গেলেন আরও 10 জন। উচ্চ সংক্রমণ থাকায় নওগাঁর 2টি এলাকায় বিশেষ লকডাউন। বিকেলে বসছে আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন। কাল উত্থাপন। করোনাকালে ইন্টারনেট, মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। এবং ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের দেখভালের দায়িত্বে যুক্ত হলো জাতিসংঘ। করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসনায় প্রতিনিধি দল। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।